তো দেখো, আমরা বেসিক্যালি আজকে লিটারেচারের কত 3 নাম্বার ক্লাস করব, তাই না? লিটারেচারের আজকে আমরা টপিক পড়বো হচ্ছে পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। তো এই পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার থেকে মোটামুটি লেভেলের প্রশ্ন আসে, মানে তোমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে মোটামুটি লেভেলের প্রশ্ন আসে এবং চাকরির পরীক্ষাতে এটাতে অনেক বেশি প্রশ্ন আসে। তো যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে কিছু হইলেও প্রশ্ন আসে, এজন্য আমরা এই টপিকটা পড়বো। এবং তোমাদের বইয়ে যতগুলা মানে লেখা আছে, বিশেষ করে তোমরা যে বইগুলাই ইংরেজির ফলো করো, আমি সেগুলোকে শর্ট করে দিব এবং আমি যেভাবে বলবো তোমরা জাস্ট ওইভাবেই পড়বা। কারণ আজকের এই ক্লাসটা করার আগে আমার বেসিক্যালি প্রিভিয়াস ইয়ারের সবগুলা প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা নেওয়া লাগছে এবং ওইটা থেকে আমি বুঝতে পারছি যে তোমাদের প্রশ্নগুলো আসলে কোন জায়গা থেকে আসবে। তো আমি যতটুকু পড়াবো, যে লাইনগুলো পড়াবো, জাস্ট সেগুলাই যদি তুমি পড়ো, এর বাইরে তোমার আর এক লাইনও পড়া লাগবে না। ওকে, তো দেখো আমরা একটু যদি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিসটা দেখি তাইলে মজা পাওয়া যাবে যে কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে। এটা যদি তুমি জানতে পারো তাহলে একটু মজা পাবা। তো দেখো, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই পর্যন্ত হচ্ছে 20টা প্রশ্ন চলে আসছে এই টপিকটা থেকে, টোটাল 20টা প্রশ্ন আসছে। ওকে, চাকরির পরীক্ষাতে 17টা প্রশ্ন আসছে এবং বিসিএস এবং ব্যাংকে ওই যে বললাম মানে জবের পরীক্ষাগুলোতে বেশি প্রশ্ন আসে। তো যদিও বিশ্ববিদ্যালয়গুলোতে মানে আসবে বা আসার সম্ভাবনা আছে, কম আসছে, আসার সম্ভাবনা আছে, তো তারপরেও আমরা আসলে পড়বো কারণ এই টপিকটা আমাদের পড়া লাগবে। তো লিটারেচার দেখো, আমাদের বেসিক যে ফাউন্ডেশন এই দুইটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। সেটা হচ্ছে লিটারেরি টার্ম এবং প্রথম ক্লাসে যখন আমরা ফিগার অফ স্পিচ পড়ছি, তো ওই দুইটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে এখন যেগুলো আসবে এগুলো একটু কম কম ইম্পর্টেন্ট। ওকে, আমাদের লিটারেচারে মোটামুটি 6টার মতো ক্লাস করা লাগবে, তাইলে আমাদের লিটারেচার কভার হয়ে যাবে। এবং আমি তোমাদের যেগুলাই পড়াই জাস্ট ওইগুলাই পড়ো, তাইলে লিটারেচার থেকে তোমাদের মানে কোনো টেনশন করা লাগবে না। সেটা জাহাঙ্গীরনগর হোক, আইবিএ তে তুমি এক্সাম দাও বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে যাও, মানে আইবিএ হচ্ছে হাইস্ট পজিশনে কঠিন প্রশ্নের পরীক্ষা, সেখানে দিলে লিটারেচার পার্ট থেকে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো দেখো আমরা আজকে পড়বো হচ্ছে পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। তো পিরিয়ড অফ ইংলিশ লিটারেচারটা বলতে কি বুঝতেছো? যে একটা যে কোনো একটা টাইম লাইন, সেটা কিসের, যে যে সময়টাতে আসলে লিটারেচার গুলা তৈরি হয়েছে বা রচনা করা হয়েছে, বা লিটারেচারের একটা স্বর্ণযুগ বলতে পারো বা একটা টাইম বলতে পারো, যে সময়ে মানে বিভিন্ন ধরনের লেখক আসছে, তারা বিভিন্ন ধরনের লেখনীর মাধ্যমে লিটারেচারটাকে আরো উপরের দিকে নিয়ে গেছে। তো এই টাইম লাইনটা সম্পর্কে আমরা জানবো। তো আজকের পড়াটাই আমাদের বেসিক্যালি হবে এই জিনিসটার উপর ভিত্তি করে, যে কে কোন টাইম লাইনে আসছে, কে কোন টাইম লাইনে কোন বইগুলা লিখছে, এগুলাই মেইনলি আজকের টপিকের পড়া হবে। এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারে জাস্ট এই দুইটা সেগমেন্ট থেকেই প্রশ্ন আসে। 1 নম্বর সেগমেন্ট হচ্ছে যে টাইম নিয়ে, অর্থাৎ বিভিন্ন সাল, এটা নিয়ে প্রশ্ন আসে। 2 নম্বর সেগমেন্ট হচ্ছে এই সালের মধ্যে কে কে ছিল, মানে ধরো একটা টাইম ধরো এরকম 450 থেকে, বা ধরো এরকম ধরো 1400 থেকে, আমি ধরো 1800 এটা বললাম। তো এই 1400 থেকে 1800-র মধ্যে কে কে আসলে বিভিন্ন ধরনের মানে বই লেখালেখি করছে এবং সেই বইগুলা কি কি। ঠিক আছে, তো এই দুইটা ধাঁচ থেকেই তোমাদের এই টপিকটা থেকে প্রশ্ন আসে। তো আমরা যেহেতু বুঝতে পারলাম যে আমাদের মানে কিভাবে প্রশ্ন আসবে, তাইলে আমাদের এখন পড়তে সুবিধা হবে। ঠিক আছে না? তো আসো আমরা পড়া শুরু করি। তো দেখো, এই জায়গাতে আমি তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একটা টাইম লাইন, যে কিভাবে আসলে ইংলিশ পিরিয়ডটা শুরু হইলো বা এখন পর্যন্ত, এখনকার আগের পর্যন্ত, ঠিক আছে, বা ধরো 2024 সাল পর্যন্ত, বর্তমান পর্যন্ত যেভাবে আসলে এর ডেভেলপমেন্টটা হইলো সেটা আমরা এখন একটু দেখার ট্রাই করব। তো প্রথমে দেখো, প্রথম যে যুগটা ছিল বা প্রথম যে ইংলিশ পিরিয়ডের টাইমটা ছিল সব থেকে ওল্ড বা সব থেকে পুরনো, সেটাকে বলা হয় অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। ঠিক আছে, এটা এভাবে মাথায় রাখবা যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডকে সব থেকে ওল্ড পিরিয়ড বা সব থেকে ওল্ডেস্ট ইংলিশ লিটারেচারের পিরিয়ড বা সময়কাল বলা হয়। পিরিয়ড শব্দের অর্থ হচ্ছে সময়কাল বা টাইম লাইন, আমি তোমাদেরকে যেটা বোঝাচ্ছি সেটা। ঠিক আছে, তো এইটা বলা হয়। তো এটার নাম কি দেখো, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তো তোমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে কি, যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের টাইম পিরিয়ডটা কত সাল থেকে কত, মানে কত সাল থেকে কত সালে শুরু, কত সালে শেষ। তো এইটা দেখো 450 থেকে 1066 পর্যন্ত, এই টাইমটাকে বলা হয় হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তো এইটা যেহেতু সর্বপ্রথম বা এটা দিয়ে যেহেতু শুরু হয়েছে, এজন্য এটাকে বলা হয় হচ্ছে ইংলিশ লিটারেচারের সব থেকে ওল্ড পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ড। ওকে, তো তোমাদের পরীক্ষাতে দুই ভাবেই প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে যে এরকম যে 450 থেকে 1000, এই টাইম লাইনটাকে কি বলা হয়, এই টাইম লাইনটাকে বলা হয় হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড। আর একটা আসতে পারে এরকম ধরো অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের টাইম লাইনটা কত,
বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের সময়কালটা কত, 450 থেকে 1066, ঠিক আছে? তো এই দুই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে অলরেডি আসছে। আমি যে কথাগুলো তোমাদেরকে বললাম এইগুলা কিন্তু পরীক্ষাতে অলরেডি আসা প্রশ্ন। ওকে, তার মানে কি দেখো, এই প্রশ্নগুলা কিন্তু মানে তোমরা যখন প্রশ্ন সলভ করবা এই টপিকের উপরে, এগুলা আমার কথাগুলার সাথে সাথে তোমরা সবগুলা পেয়ে যাবা। আমি যা বলতেছি এগুলাই তোমরা পরীক্ষাতে পেয়ে যাবা। ওকে, এখন দেখো, আচ্ছা পিডিএফ গুলা আছে, হ্যাঁ পিডিএফ গুলা তো আছে। পিডিএফ গুলা তোমাদের দেখো আমি একটা গুগল ড্রাইভ লিংক দিছি, ওইটাতে ঢুকলে সবগুলাই তোমরা পেয়ে যাবা। এইখানে যা আছে তোমাদের পিডিএফ থেকেই আমি পড়াই, মানে আমাদের স্লাইড গুলো এইভাবেই তৈরি করা, ডিজাইন করা, যে তোমাদেরকে স্লাইডে যা পড়াবো সেগুলাই পিডিএফ এ আছে, ঠিক আছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এরপরেও যদি কোনো প্রবলেম হয় আমাকে মেসেজ দিও, বা তোমাদের ডিসকাশন গ্রুপে তুমি একটা মেসেজ দিও, যে কেউ তোমাকে লিংকটা দিয়ে দিবে যে এইখান থেকে পাওয়া যায়। অথবা তোমার এই যে গ্রুপে তুমি ক্লাস করতেছো এই গ্রুপের ফিচার অপশনে গেলে দেখবা সবগুলা একটা পোস্ট আছে, ওই একটা পোস্টের মধ্যেই সবকিছু আছে। লাস্ট যে পোস্টটা ফিচার করা আছে, পিন করে রাখা আছে। ওকে, তো আশা করছি এটা নিয়ে তোমাদের তেমন কোনো প্রবলেম হবে না। আচ্ছা দেখো, তো আমরা ছিলাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বা সব থেকে ওল্ডেস্ট পিরিয়ড ইংলিশ পিরিয়ড, মানে ইংলিশ লিটারেচারে। ওকে, তারপরে দেখো এই ইংলিশ লিটারেচারে ওল্ড পিরিয়ডের পর আমরা একটু মিডল ইংলিশ পিরিয়ডে চলে আসবো, বা মিডল টাইমে। দেখো সর্বপ্রথম কি থাকে, ওল্ড সব থেকে পুরনো, তারপরে একটু মিডল যুগ চলে আসে। সে মিডল যুগের টাইম পিরিয়ড কত ছিল দেখো, 1066 থেকে, মানে এইটা যখন শেষ হয়েছে তখন থেকে শুরু হয়েছে আর কি। এই জায়গা থেকে 1500 সাল পর্যন্ত মিডল ইংলিশ পিরিয়ড, এই টাইমটা আসছে। ওকে, তারপরে কি দেখো, অ্যাংলো নরমান পিরিয়ড। ওকে, এই মিডল পিরিয়ডের পরের টাইমটাকে বলা হয় হচ্ছে অ্যাংলো নরমান পিরিয়ড। তো একটা জিনিস মাথায় রাখবা, তোমাদের হয়তো বা মনে রাখতে প্রবলেম হইতে পারে যে প্রথমে অ্যাংলো স্যাক্সন, তারপরে হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড, তারপরে অ্যাংলো নরমাল পিরিয়ড। তো এইটার জন্য চিন্তার কিছু নাই, সবগুলা শেষ হওয়ার পরে আমি তোমাদের একটা মানে নিজেই আর কি আমি তোমাদের জন্য একটা ছন্দ ক্রিয়েট করে দিছি, জাস্ট ওইটা মনে রাখলে সিকোয়েন্স গুলা মনে রাখতে পারবা। ঠিক আছে, মানে ওইটা ওইটা পড়লেই সিকোয়েন্স গুলো মনে রাখতে পারবা। তো ওইটাও আমি তোমাদেরকে দিয়ে দিব, আগে জাস্ট একটু বোঝো। তো এই টেনশনটা আসলে কইরো না যে তুমি আসলে মনে রাখবা কেমনে, বা এতগুলা একের পর এক কেমনে মনে রাখা যায়, এটা টেনশন করবে না। জাস্ট বোঝো যে প্রশ্নটা কিভাবে আসে, বা আমি যেগুলো পড়াচ্ছি সেইগুলা থেকেই জাস্ট প্রশ্ন আসছে বা আসার সম্ভাবনা আছে। ওকে, তো তারপরে কি দেখো, অ্যাংলো নরমান পিরিয়ড। তো এই অ্যাংলো নরমান পিরিয়ডের টাইমটা কত, এই যে 1066 থেকে 1340। তোমরা দেখবা না ওই যে একটা টাইম পিরিয়ড আছে তোমাদের হচ্ছে মানে বাংলার একটা যুগ আছে যেটাতে আসলে কেমন হইতো, কি বলে, বন্ধা যুগ বলা হয়, যে যে সময়টাতে আসলে কোনো সাহিত্য রচনা হয় না, ওই সময়টার আগের যুগটা। ওকে, ওই সময়টার আগের যুগটা মনে করো এই যুগ। ওকে, যদিও একটা আর একটার সাথে মানে রিলেটেড বিষয় না, আমি জাস্ট মনে রাখার জন্য এই টেকনিকটা শেখাই দিলাম। ওকে, এটা মাথায় রাখতে পারো। তারপরে কি দেখো, দ্য এজ অফ সার্সার। তো এইটা একদমই ইম্পর্টেন্ট না, এটা তোমার পড়া লাগবে না, এটা কখনো পরীক্ষাতে আসেনি। আমি তোমাদের যেগুলো কালার করে দিছি ওইগুলাই জাস্ট পড়বা, ওইগুলাই পরীক্ষাতে আসছে, এবং আসলে ওইগুলা থেকে আসবে, ওর বাইরে আসবে না। তারপরে কি দেখো, দ্য ব্যারেন বা দ্য ডার্ক এজ। ওই যে বললাম না যে একটা বন্ধা পিরিয়ড বা একটা অন্ধকার যুগ ছিল, যে সময় কোনো সাহিত্য রচনা হয় নাই বাংলায়। তো সেই রকম ইংলিশের সাহিত্য এক সময় মানে একদম ব্যারেন ছিল। ব্যারেন শব্দের অর্থ কি, ব্যারেন মানে হচ্ছে নিষ্ফলা বা হচ্ছে শূন্য, মানে বলে না যে ব্যারেন ফিল্ড, একদম শূন্য ভূমি বা ধুধু মরুভূমি, কোনো কিছু নাই, সেটা নিষ্ফলা, মানে কোনো কিছু ভালো কিছু এই জায়গা থেকে এই পিরিয়ডে হয়নি। এজন্য এটাকে বলা হয় দ্য ব্যারেন এজ, বা এটাকে বলা হয় আরেক নামে দ্য ডার্ক এজ। ডার্ক এজ মানে কি, অন্ধকার যুগ। মানে সাহিত্যের অন্ধকার বলতে কি বোঝায়, যে এইখানে কোনো সাহিত্য রচনা হয়নি, ঠিক আছে, বা সাহিত্য আসলে এই জায়গা থেকে অত ভালো পরিমাণে দিতে পারেনি এই টাইম পিরিয়ডটাকে। সে টাইম পিরিয়ডটা কত, 1400 থেকে 1485। ওকে, এইগুলা খুবই ভালো করে একবার জাস্ট কষ্ট করে মুখস্থ করে নাও, লাইফে কখনোই আর তোমার আটকানো লাগবে না। ঠিক আছে, তো এই জায়গা থেকে তোমরা এতটুক মুখস্থ করে নিবা বা খুব ভালো করে মনে করবা। এরপরে যদি আমরা আসি ওই দা ব্যারেন যুগ বা দা মানে ডার্ক এজের পরে আর কি, ঠিক আছে, দা ব্যারেন পিরিয়ড বা ডার্ক এজ বা ডার্ক টাইমটার পরে যদি আমরা আসি, সেটা হইলো রেনেসাঁস পিরিয়ড। একটা জিনিস দেখো, আমরা প্রথমে কি দেখলাম, যে একটা ধরো ওল্ড পিরিয়ড, এইভাবে যদি তুমি মাথায় মানে মেমোরাইজ করো তাইলে ভালো বুঝবা। ওল্ড এর পরে আমরা কি দেখছি, একটা মিডল পিরিয়ড দেখছি। ওকে, এই মিডল পিরিয়ডের পরে আমরা একটা কি দেখছি, যে ডার্ক এজ দেখছি, যে ডার্ক এজে যখন কখনো সাহিত্য রচনা হয় নাই। এখন যখন একটা যুগ ডার্ক হয় বা একটা যুগ যখন অন্ধকার হয়ে যায়, তারপরে কি হয়, পুনরুজ্জীবিত হয়। পুনরুজ্জীবিত মানে কি,
যে তুমি আবার তোমার রিবার্থ হইলো বা পুনরুত্থান হইলো, ঠিক আছে না? তোমার ধরো জীবন লাইফ ধ্বংস হয়ে গেছে, অনেকে সেকেন্ড টাইমার আছো, তো কি হয় যে তোমরা ফার্স্ট টাইমে চান্স পাওনি, এইবার তোমরা চান্সের জন্য অনেক ট্রাই করতেছো, তার মানে তোমার জীবনেরও একটা এটা উত্থান পতনের সময়, মানে তুমি পতন হয়েছিলে, এখন তোমার উত্থান হবে। তো সেই রকম ডার্ক এজের পরে যখন মানে ইংলিশ লিটারেচারটা এমন সিচুয়েশনে গেল যে এইখান থেকে এই টাইম পিরিয়ডটাতে এত বেশি সাহিত্য আসতেছে না, সবাই চিন্তিত হয়ে গেল বা সবাই খুব টেনশনে যে কি করা যায় না করা যায়, তারপরে একটা টাইম আসলো যেটা হইলো রিবাতের সময়, অর্থাৎ ওই ডার্ক এজটা মুছে গেল, এমন ভাবে রিবাত হইলো যে এই সময়ে প্রচুর সাহিত্য রচনা হইলো, প্রচুর জ্ঞানীগণী লোক এই সময়ের আবির্ভাব হইলো। তো এই সময়টাকে বলা হয় হচ্ছে দ্য রেনেসাঁস পিরিয়ড। রেনেসাঁস বলতে কি বোঝানো হয়, যে মানে পুনরুজ্জীবিত হইলো বা পুনরুত্থান হইলো ওই ডার্ক এজের পরে কোনো একটা টাইম যেটাতে আমরা খুবই খারাপ সিচুয়েশনে গেছিলাম, ওই জায়গা থেকে আমরা বের হয়ে ধীরে ধীরে খুব ভালো জায়গাতে চলে আসলাম, সেটাকে বলা হয় হচ্ছে দ্য রেনেসাঁস পিরিয়ড। এখন এই রেনেসাঁস পিরিয়ডটা কত থেকে দেখো, 1500 থেকে 1660। ওকে, ডার্ক এজটা যদি তোমরা খেয়াল করো, দেখো কত ছিল, 1400 থেকে প্রায় 1485, মোটামুটি ওই 100 বছর। তারপরে ওই 100 বছরের পরে 1500 থেকে 1660, অর্থাৎ ধীরে 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 ওই যে অন্ধকার যুগটা ছিল ওইটা থেকে আমরা মুক্তি পাইলাম। সেই জন্য এই টাইম পিরিয়ডটাকে বলা হয় হচ্ছে দ্য রেনেসাঁস পিরিয়ড। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক সময় তোমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে? রাত 12টার পরে বড় রকমের হতাশা কাজ করে। না আসলে দেখো, মানে হতাশ হয় কারা, যারা আসলে মানে বেশি পড়াশোনা করো, নিজেকে নিয়ে টেনশন করো, তারাই তো হতাশ হও, তাই না? তো এইটাই তোমাকে ভালোর দিকে নিয়ে যাবে। ওকে, তুমি টেনশন করো দেখেই তো পরের দিনে আরো বেশি পড়াশোনা করো, তো হতাশ হওয়া খারাপ জিনিস না, হতাশ হও দেখেই তো আরো তোমার মনে হয় যে না আমার আরো ভালো করা লাগবে, বা আরো ভালো করার চেষ্টাটা তো ওই হতাশা থেকেই আসে। তো এই জন্য হতাশা আসলে আসবেই, এটা সব অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেটের মধ্যে আছে, এইটা নিয়ে টেনশন করা যাবে না। ওকে, হতাশ হবা, ওই সময়টাতে যত দ্রুত সম্ভব চেষ্টা করবা যে ওই ধরনের চিন্তাগুলা থেকে বের হয়ে আসা, সেটা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে সময় নষ্ট হইলে হোক, পরে ধরো তুমি তোমার যেটা ভালো লাগে সেটা করো, মানে এনিহাও ওই হতাশার টাইমটা কন্ট্রোলে রাখবা, ঠিক আছে? তাইলে দেখবা তোমার মানে হতাশ হইলে ঘুম দিবা, ঠিক আছে? তাইলে ঘুম থেকে ওঠার পরে দেখবা যে হতাশা সব চলে গেছে। ওকে, এইটা হতাশা কাটানোর একটা ভালো উপায় হইতে পারে। তারপরে কি দেখো, প্রিপারেশন ফর রেনেসাঁস, এটার দরকার নেই, এটা কত সাল থেকে কত সাল এটা ইম্পর্টেন্ট না, এটা পরীক্ষাতেও আসে না। তারপরে কি দেখো, দ্য এলিজাবেথিয়ান পিরিয়ড, মানে এলিজাবেথ, তোমরা নাম শুনছো না, রানী এলিজাবেথের, তো ওইটার ওই সময়টা হচ্ছে একটা গোল্ডেন এজ ছিল, কারণ ওই সময়ে মোটামুটি ওই এলিজাবেথের যে পিরিয়ডটা ছিল ওই সময়ে ওই যে বলা হয় না যে একটা নব উত্থান হইলো বা পুনরুত্থান হইলো, পুনরুত্থান হওয়ার পরে একটা ওই ভালো আউটপুট আসবে পুনরুত্থানের পর, সেই আউটপুটটাকে বলা হয় এই যে গোল্ডেন এজ বা রানী বা এমনিতেই মনে রাখো যে এলিজাবেথিয়ান পিরিয়ড। ওকে, মানে একটা জিনিস দেখো, আমরা যদি এই জায়গায় দেখি ওল্ড, মিডল, তারপরে ডার্ক, তারপরে আমরা হচ্ছে রেনেসাঁস পিরিয়ড পাইলাম, এই রেনেসাঁসের পরে আমরা একটা মানে একদম গোল্ডেন এজ পাইলাম। গোল্ডেন বলতে কি, যে আমরা ধরো অ্যাচিভ করে ফেললাম সবকিছু, বা আমরা এত ভালো কিছু পাইলাম যেটা আসলে আনএক্সপেক্টেড ছিল। বা রেনেসাঁসের পর নরমালি যে টাইমটা আসে, যে আমরা নরমালি ধরো তুমি এইভাবে চিন্তা করো যে ধরো বাংলাদেশের যে তোমরা যে আন্দোলনটা করলা বা আমরা যে আন্দোলনটা করলাম, এই টাইমটাকে ধরো তুমি একটা এই যে নব পুনরুত্থানের টাইম, ঠিক আছে, আন্দোলনের টাইমটা, আন্দোলনের পরে এখন যে সময়টা চলতেছে এটাকে বলা হবে হচ্ছে গোল্ডেন এজ। এই সময়ে চাইলে মানুষ যদি চায়, আমরা যদি নাগরিকেরা চাই বা যারা বড় বড় পদে আছে তারা যদি চায়, বাংলাদেশ থেকে দুর্নীতিটাকে একদম জিরো করতে পারবে, ঠিক আছে? কারণ দেখো উপরের মহলে যারা আছে তারাই চাচ্ছে যে বাংলাদেশটা যেন মানে একটা স্বাভাবিক অবস্থায় চলে আসে, বা এত ভালো মানে এত দুর্নীতিতে গেছে এই দুর্নীতিটা যেন না থাকে। তার মানে যদি আমাদের সদিচ্ছা থাকে, এই যে রেনেসাঁসটা আমাদের হইলো, এটাকেও তো রেনেসাঁস বলা যায়, আমাদের যেটা আন্দোলন হইলো এটাকেও তো আমরা রেনেসাঁস বলতে পারি। এরপরে আমাদের যে এখন টাইমটা চলতেছে এটাকে আমরা গোল্ডেন এজে পরিণত করতে পারি, ঠিক আছে? তো এই টাইমটাই মানে এই ধরনের ঘটনাটাই এই যে ইংলিশ লিটারেচারের মধ্যেও ঘটে গেছিল, একটা খুবই খারাপ সময় চলতেছিল, তারপরে একটা রেনেসাঁসের টাইম আসে, তারপরে যে সময়টা আসে সেটাকে বলা হয়েছিল গোল্ডেন এজ, বা সব থেকে ভালো সময়, উৎকৃষ্ট সময়, গোল্ডেন এজ। ওকে, তো সেইটার টাইম পিরিয়ড ছিল হচ্ছে 1558 থেকে 1603। ওকে, যেটা এই যে রেনেসাঁসের টাইমেই ছিল।
ঠিক আছে? তো তোমাদের জাস্ট এইটা মাথায় রাখতে হবে যে কোন পিরিয়ডটা কত সাল থেকে কত সালে, এটা পরীক্ষাতে অনেক সময় মানে অনেক সময় কেন আসবেই, এটা আসবেই, এটা তোমরা স্কিপ করতে পারবা না। ওকে, তারপরে কি দেখো, জ্যাকোবেনেজটা কত থেকে কত ছিল, 1603 থেকে 1625। ওকে, আর এই যে এটা তোমাদের মানে ক্যারোলাইনেজ, এটা পড়া লাগবে না, এটা থেকে প্রশ্ন আসে না। তারপরে দেখো শেক্সপিয়ারের এজ, তোমরা সবাই জানো শেক্সপিয়ারের মানে যে রচনাগুলা পুরা ইন্ডাস্ট্রি, লিটারেচার ইন্ডাস্ট্রি বা লিটারেচারের যে বিষয়গুলো আছে সব চেঞ্জ করে দিছিল এই শেক্সপিয়ারিয়ান যুগে। ওকে, তো এই শেক্সপিয়ারিয়ান যুগটা কত ছিল দেখো, 1590 থেকে 1616। একটা জিনিস তোমরা খেয়াল করো, মজার জিনিস বুঝবা। দেখো রেনেসাঁসের টাইমটা কত ছিল, 1500 থেকে 1660। এখন এটা কিসের সময়, পুনরুজ্জীবিত হওয়ার সময়। এই পুনরুজ্জীবিতটার সময় কি কি হয়েছে দেখো, গোল্ডেন এজ আসছে, মানে খুব ভালো ভালো, দেখো এই যে 1603 যেটা 1660 এর মধ্যে আছে, খুবই ভালো কিছু হয়েছে। তারপরে এই টাইমটার মধ্যেই দেখো শেক্সপিয়ারেরও আগমন ঘটছে, বা শেক্সপিয়ারের রচনাগুলো এই সময়ে পাবলিশড হয়েছে। তার মানে দেখো এই রেনেসাঁস টাইমটাতে কেন আসলে এত, মানে কেন এই টাইমটাকে রেনেসাঁস বলা হইতেছে, যে কেন আসলে পুনরুত্থানটা বলা হইতেছে, এই কারণেই দেখো এইখান থেকে এলিজাবেথিয়ান পিরিয়ড বা গোল্ডেন এজের টাইমে অনেক কিছু আমরা পাইছি। তারপরে আবার শেক্সপিয়ারের রচনাগুলো আমরা এই টাইমটাতেই পাইছি, যার কারণে সবকিছু বিবেচনা করে এই যে সব সাফল্য, এগুলো হচ্ছে সাফল্য, এই সাফল্যগুলা বিবেচনা করে আমরা এই টাইমটাকে রেনেসাঁস টাইম বা একদম একটা মানে কামব্যাকটা, বাউন্স ব্যাক টাইম আমরা এই টাইমটাকে বলতে পারি। সেটা হলো 1500 থেকে 1660। অর্থাৎ এই যে নিচের যে ঘটনাগুলা, এই সবগুলাই মোটামুটি 1500 থেকে 1660 এর মধ্যে ঘটছে। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবা, রেনেসাঁসের সাথে এলিজাবেথিয়ান পিরিয়ড আর হচ্ছে জ্যাকোবেন আর হচ্ছে শেক্সপিয়ারের এজ, এই তিনটা খুব ভালো করে মনে রাখবা। ঠিক আছে, এইটা এটার সাথে কানেক্টেড বিষয়, এরকম করে কানেক্ট করে যখন পড়বা তখন হচ্ছে তোমার সিকোয়েন্স মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, যদিও আমি তোমাদেরকে শেখাই দিব। এরপরে কি দেখো, আমাদের ওই যে মানে আমরা যদি আবার দেখি একটু ওল্ড, তারপরে ধরো ওল্ডের পরে আমরা মিডল টিটেল গুলো না লিখলাম, তারপরে ধরো আমরা রেনেসাঁসের টাইমটা ছিল, তারপরে আমাদের কি ছিল রেনেসাঁসের পরে, রেনেসাঁসের মধ্যে ধরো বিভিন্ন গোল্ডেন এজ ছিল, তারপরে হচ্ছে জ্যাকোবেন এজ ছিল, তারপরে হচ্ছে এই জায়গা থেকে কি আরেকটা কি শেক্সপিয়ারের এজ ছিল। তো এই সবগুলার পরে দেখো একটা ক্লাসিক্যাল টাইম চলে আসে। ঠিক আছে, যে আমরা তো মানে ওল্ড পিরিয়ডটা থেকে এগুলা ডেভেলপ করছি, ওল্ড পিরিয়ড থেকে, এখন তো আর ওল্ড থাকা যাবে না, ওল্ড বা মিডল পিরিয়ড থেকেই তো আমরা এই জিনিসগুলো ডেভেলপ করছি। তো এখন আমাদের একটু ক্লাসিক হইতে হবে। ক্লাসিক বলতে কি, মানে আপডেট হইতে হবে। ঠিক আছে, তো সেই আপডেট যুগটা কখন শুরু হয় সেটাকেই বলা হয় হচ্ছে দা নিও ক্লাসিক্যাল যুগ। মানে নিও মানে কি, নব্য। ঠিক আছে, নিও মানে হচ্ছে নব্য, ক্লাসিক্যাল পিরিয়ড মানে হচ্ছে মানে এই যে এখন যেটা বলা হয়, মানে বর্তমান পিরিয়ডটা ওয়ান কাইন্ড অফ ধরো একটা ক্লাসিক্যাল যুগের মধ্যেই চলে, মানে যদিও না ওইটা টাইম পার হয়ে গেছে, তো ওই ওল্ড ফ্যাশনের না আর কি, মানে নব্য চিন্তা ভাবনার যুগ। ঠিক আছে, এটা হচ্ছে মনে করো দা নিও ক্লাসিক্যাল পিরিয়ড। এই সময় নব্য চিন্তা ভাবনা আসলো, এগুলো তো ওল্ড থেকে একটু ডেভেলপড হয়ে গোল্ডেন স্টেজ সবগুলা হয়ে গেছে। এখন মানুষ চিন্তা করলো যে আমরা তো সবকিছু পেয়ে গেছি, সাফল্য তো এই যে আমরা আগে দেখলাম না যে এগুলো হচ্ছে সাফল্য, আমরা সাফল্য পেয়ে গেছি। সাফল্য পাওয়ার পরে কি মানুষ বসে থাকবে না, তখন সে আরো চিন্তা ভাবনা করবে নতুন ভাবে। সেই নতুন ভাবে যে চিন্তা ভাবনার সময়টা শুরু হয় সেটাকেই বলা হয় দা নিও ক্লাসিক্যাল পিরিয়ড। সেটা কত থেকে কত, 1660 থেকে 1798। ঠিক আছে, এইটা এইভাবে মাথায় রাখবা। তারপরে কি দেখো, দা রেস্টোরিয়ান পিরিয়ডটা এটা 1660 থেকে 1700 মধ্যেই পড়ে। অর্থাৎ এই দুইটা একই টাইপের, নব্য চিন্তা ভাবনাগুলাতে এই জিনিসগুলো ঘটে। ওকে, আর বাকি যেগুলো আছে এগুলো তোমাদের পড়া লাগবে না, অগাস্টাইন এজ, ঠিক আছে, পেপেজ, এগুলো পড়া লাগবে না। তারপরে কি দেখো, তোমরা পড়বা হচ্ছে ওই যে মানে নব্য এজ যেটা হইলো, তোমরা যদি এইভাবে আবার চিন্তা করো, এইভাবে তোমাদের মাথায় ঢুকাচ্ছি কেন, যাতে তোমার ফ্রেমটা মাথায় থাকে। প্রথমে আমরা ওয়ার্ল্ড পড়লাম, তারপরে এই জায়গাতে রেনেসাঁস পড়ছি, তারপরে আমরা কি পড়ছি, রেনেসাঁসের মধ্যে বিভিন্ন গোল্ডেন এজ, শেক্সপিয়ারের এজ, তারপরে হচ্ছে নিও ক্লাসিক্যাল পড়ছি, নিও ক্লাসিক্যাল। ওকে, নিও ক্লাসিক্যালের পরে নব্য চিন্তা ভাবনার পরে আমরা পাইলাম হচ্ছে সব থেকে বেস্ট দুইটা যুগ। সেটা হলো কি, একটা রোমান্টিক আর একটা হচ্ছে ভিক্টোরিয়ান এজ। ঠিক আছে, তোমরা রোমান্টিক এজের বিভিন্ন কবিতা পড়ছো তাই না, ভিক্টোরিয়ান এজের বিভিন্ন কবিতার নাম শুনছো, না পড়লেও নাম শুনছো, কেউ না কেউ শুনছো, এই এজ গুলার নাম শুনছো। তো এই ডেভেলপমেন্টার পরে আমাদের যখন নতুন চিন্তা ভাবনা আসলো, মানুষের মধ্যে যখন নতুন চিন্তা ভাবনা আসে, তার মধ্যে কি হয়, বিদ্রোহ জাগে, প্রেম জাগে। সেই বিদ্রোহ আর প্রেম থেকেই রোমান্টিক যুগ আর হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডটা চলে আসে।
বুঝতে পারতেছো ডেভেলপমেন্টটা কেমনে হইতেছে ইংলিশ লিটারেচারে? এইভাবে হইতেছে। ওকে, তো এই টাইমটা কত ছিল দেখো, রোমান্টিক পিরিয়ডের টাইমটা ছিল 1798 থেকে 1832, আর ভিক্টোরিয়ানের টাইমটা ছিল 1832 থেকে 1901। ওকে, দেখো আমরা 1900 সালের মধ্যে ঢুকে গেলাম। বুঝতে পারতেছো যে ওল্ড থেকে কিভাবে একটা ওল্ড ফ্যাশনের থেকে রিবাথের মধ্য দিয়ে নিও ক্লাসিক্যাল হয়ে আমরা আধুনিক যুগে প্রবেশ করলাম এইভাবে। ওকে, এই সিস্টেমেই ডেভেলপড হয়েছে আমাদের ইংলিশ লিটারেচারটা। বুঝতে পারতেছো? ওকে, এনি টিপস ফর মেমোরাইজিং? এইগুলা ক্লাসের মধ্যে প্রশ্ন করবা না, ক্লাস যখন শেষ হবে তারপরে টিপস চাবা, ঠিক আছে? ক্লাসের মধ্যে ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে সেগুলো করা উচিত। ওকে, নাইলে আসলে পড়াইতে অসুবিধা হয়। আমি তোমাদের তো কমেন্ট সবাই চেক করি, তো ক্লাস শেষ হইলে তখন বলবা যে ভাই আউট অফ কিছু কোশ্চেন ছিল, তখন তোমরা যা ইচ্ছা করতে পারো, কিন্তু ক্লাসের মধ্যে এগুলো না করাই বেটার। ওকে, বুঝতে পারছো? ক্লাস শেষে করবা, প্রশ্নও করতে অসুবিধা নাই, কিন্তু টাইমিংটা বুঝতে হবে, নাইলে এই দেখো তোমাদের পড়াইতে গিয়ে একটা ফ্লো থাকে পড়া, সেটা নষ্ট হয়ে যায়, তোমরাও মজা পাও না, আবার আমারও আবার সে ফ্লো আনতে অনেক টাইম লেগে যায়। বুঝতে পারছো? এইটা আর এইদিকে এগুলা তোমাদের পড়ার কোনো প্রয়োজন নাই। ওকে, জাস্ট মনে রাখবা কোনটার পর কোনটা আসে, আমি ছকটা যখন তোমাদেরকে পড়াবো বা শর্টকাট নিয়মটা, তখন তোমরা ওটা মনে রাখতে পারবা। এরপরে কি দেখো, ওই যে নিও ক্লাসিক্যাল যখন আমরা পার হইলাম, নিও ক্লাসিক্যাল পার হওয়ার পরে আমরা কি প্রেম করলাম, বিদ্রোহ করলাম, করার পরে আমরা একদম ডিরেক্ট এই যে 1900 সাল মানে বর্তমানে মডার্ন পিরিয়ডে চলে আসলাম। ঠিক আছে না? 1900 পর থেকেই তো শিল্পায়ন বা শিল্পের যে ধারণা এটা হয়েছে, বা মডার্ন যুগটার ইনভলভমেন্ট শুরু হয়েছে, বা মডার্ন যুগটার একদম স্টার্টিং পয়েন্টটা তো 1900 সাল থেকে শুরু হয়েছে। তো সেইটা দেখো, দা মডার্ন পিরিয়ডটা 1901 থেকে 1939 পর্যন্ত চলছে। ওকে, তো এই মডার্ন পিরিয়ডের মধ্যে আবার মনে করো দুইটা ভাগে আমরা এই মডার্ন পিরিয়ডটাকে বিবেচনা করতে পারি। একটা কি দেখো, দা জর্জিয়ান পিরিয়ড, আর একটা হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড। ওকে, তো মডার্ন মানে তোমরা এটাই চিন্তা করে রাখো যে মডার্ন যে পিরিয়ডটা আছে এটা ধরো পুরো 19 সালটা, মানে 1900 সাল, এইটা পুরোটাই হচ্ছে ধরো মডার্ন যুগ। ওকে, 2000 সালে তোমার আগ পর্যন্ত যে সময়টা, এটা পুরোটাই ধরো একটা মডার্ন টাইম ছিল। এই মডার্ন টাইমের মধ্যে দা জর্জিয়ান পিরিয়ড নামে একটা পিরিয়ড ছিল 10 থেকে 36। আবার এই পোস্ট মডার্ন বলতে কি বোঝায়, এই যে 39 থেকে যেহেতু মডার্নটা শেষ হইলো, পোস্ট মানে কি পরে, মডার্নের পরের যুগ, সেটা কত, এই যে 39 থেকে বর্তমানে যেটা চলতেছে। ঠিক আছে, মানে এখনো আমরাও আছি কিন্তু মডার্ন যুগে, বাট এটাকে ডিরেক্ট তুমি মডার্ন বলতে পারবে না, এটাকে বলতে হবে পোস্ট মডার্ন। ঠিক আছে, তাইলে আমরা যদি একবার একটা মানে ক্লিয়ার ধারণা নিতে চাই যে আমরা প্রথমে কি দেখছিলাম বলো দেখি, এটা ওল্ড টাইম, যেটাকে আমরা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বলতাম, তাই না? অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ড। এই ওল্ড এর পরে আমরা কি দেখছিলাম, মিডল দেখছিলাম। ওকে, মিডল ইংলিশ পিরিয়ডের পরে আমরা কি দেখছিলাম, মিডলের পরে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের আমাদের মানে যারা গোল্ডেন এজ বা আমাদের একটা রিবাদ বা আমাদের একটা রেনিসাসের টাইম চলে আসলো। ঠিক আছে, একটা ডার্ক এজ আসলো, সেই ডার্ক এজের ইফেক্ট হিসাবে আমরা একটা কি পাইলাম, একটা রেনিসাস পাইলাম। রেনিসাসের পরে আমরা কি পাইলাম, একটা নিও ক্লাসিক্যাল টাইম পাইলাম। সেই নিও ক্লাসিক্যাল টাইমের পরে আমাদের মানে এই রেনেসাসের পরে আমরা একটা প্রেম বিদ্রোহ পাইলাম, সেই প্রেম বিদ্রোহের ফলে আমাদের নিও ক্লাসিক্যাল যুগ আসলো, সেই নিও ক্লাসিক্যালের পরে আমরা পাইলাম হচ্ছে মডার্ন যুগ। ঠিক আছে, এটা হচ্ছে একটা বেসিক আমরা একটা মানে মাথার মধ্যে স্ট্রাকচার গঠন করতে পারি। ওকে, তো এখন তোমাদের আমি যেগুলা জাস্ট পড়াইছি, যেগুলা এরকম মার্কিং করে করে জাস্ট পড়াইছি, জাস্ট ওইগুলাই প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, এবং ওর বাইরে লাস্ট তুমি কত বছর মানে কখনো প্রশ্নই হয়নি আমি যেগুলো তোমাদের পড়াইছি এর বাইরে। তার মানে এই সালগুলা তোমার খুব ভালো করে জানতে হবে। এখন আসো যে ভাইয়া আমার আসলে খেয়াল থাকে না, এখন এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমাদের পিডিএফ এর মধ্যে দেয়া নাই। ঠিক আছে, এই স্ক্রিনশটটা আমি সরে যাচ্ছি, এই স্ক্রিনশটটা নাও। এইটা দিয়ে তোমরা এ টু জেড একদম সেই ওল্ড থেকে পোস্ট মডার্ন পর্যন্ত, ঠিক আছে, পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত, মডার্ন পিরিয়ড পর্যন্ত এই জায়গাতে সুন্দর করে তোমরা মানে মনে রাখতে পারবা এই একটা ছড়ার মাধ্যমে। যেগুলো আমি বাদ দিছি সেগুলোও এইখানে আছে ইনক্লুডেড, যা সালগুলা দেয়া নেই। ঠিক আছে, এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখন আমরা দেখার ট্রাই করব তোমরা কিভাবে আসলে বুঝবা। ঠিক আছে, এই পুরো ইংলিশ পিরিয়ডটা এইখানে কি দেয়া আছে দেখো, যে বুড়ো অ্যাংলো স্যাক্সন নামে একটা ব্যক্তি, তার কথা বলা আছে। ঠিক আছে, তো দেখো এই যে ওল্ড ইংলিশ লিটারেচার বা ওল্ড পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, এটাকেই তো বলা হয় অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। ঠিক আছে না? তো দেখো এই সংকেতগুলা দিয়ে কিন্তু তোমার বুঝে নিতে হবে। ঠিক আছে, তোমার যখন মানে ওইগুলা পড়বা তখন এটা ইজি হয়ে যাবে। তো দেখো কি বলা আছে, বুড়ো অ্যাংলো স্যাক্সনের সাথে মিডলে
মিডল বলতে কি, ওই যে মিডল এজ, ওল্ডের পরে মিডল এজ যেটা ছিল বা মিডল টাইমটা যেটা ছিল সেটার কথা বলা হয়েছে। মিডলে সব সময় থাকে কি অ্যাংলো নরমাল, তারপরে হচ্ছে চার্টসার। ওকে, তার মানে কি দেখো, ওই মিডলের পরে যে দুইটা ছিল সেটার নাম হচ্ছে, একটার নাম হচ্ছে অ্যাংলো নরমাল আর দুই নম্বরটা হচ্ছে চার্টসার পিরিয়ড বা চার্টসার এজ। ওকে, সিকোয়েন্স গুলা কিন্তু একদম সুন্দর করে মিলে যাচ্ছে। তারপরে কি দেখো, চার্টসার, এইখানে আমরা যদি আবার পড়ি যে বুড়ো অ্যাংলো স্যাক্সনের সাথে মিডল সময়ে অ্যাংলো নরমাল এন্ড চার্টসার যেত, ঠিক আছে, এটা হলো যেত, ঠিক আছে, সব সময় থাকে, আচ্ছা এটা যাতে। আচ্ছা দেখো আমরা আর একবার পড়ি, ঠিক আছে, আমাদের এক চান্সে পড়তেছি না তো প্রবলেম হচ্ছে। কি বলা আছে দেখো, বুড়ো অ্যাংলো স্যাক্সনের সাথে মিডল সময়ে, মানে মিডলে সব সময় থাকে কে, এই দুইজন ব্যক্তি, যাতে করে এই বুড়ো লোকটা, ঠিক আছে, জীবনে কখনো অন্ধকার না দেখে। তো এই জায়গা থেকে তোমাদের যদি আমি ডায়াগ্রামটা সাজায় দিই তাইলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবা। কি বলা আছে, ওল্ড অ্যাংলো স্যাক্সনের সাথে, তাইলে দেখো ওল্ডের সাথে তোমরা এখানে অ্যাংলো স্যাক্সন নিবা, এরপরে কি দেখো মিডল এজ বা মিডল টাইম নিবা, এই মিডল থেকে মিডল নিলা, ঠিক আছে। তারপরে কি দেখো এইখানে কি বলা আছে, অ্যাংলো নরমাল, অ্যাংলো নরমাল এরপরের পিরিয়ডটা, তারপরে কি আছে চার্টসার, তার মানে এটা হচ্ছে চার্টসার এজ ছিল, তারপরে কি দেখো ডার্ক এজ ছিল। বুঝতে পারছো? তার মানে দেখো এই জায়গা থেকে পুরো সিরিয়ালটা তোমরা পেয়ে গেলা। প্রথমে কি ছিল, এক নম্বরে হচ্ছে ওল্ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, তারপরে হচ্ছে মিডল এজ, তারপরে ছিল হচ্ছে অ্যাংলো নরমাল এজ, এটা 3 নম্বরে, তারপরে চার্টসার এজ, এটা 4 নম্বরে, এইখান থেকে ডার্ক এজ হচ্ছে 5 নম্বরে। ওকে, তো তোমাদের যদি আমি একটু দেখাই, দেখো এই পাঁচটা ঠিক আছে কিনা সিরিয়ালটা, তোমরা যদি একটু দেখো, এই জায়গাতে দেখো, দেখছো এইখানে এই পাঁচটা কিন্তু ঠিক আছে। প্রথমে দেখো ওই যে বুড়ো, বুড়োর যে কি ওয়ার্ডটা ছিল সেটা দিয়ে আমরা এটা পাইলাম, তারপরে দেখো মিডলে থাকে, মিডল দিয়ে এটা আমরা পাইলাম, তারপরে কি দেখো অ্যাংলো নরমাল এবং এই যে চার্টসার, এই যে, ঠিক আছে, বুঝতে পারতেছো, 3 এবং 4, এবং এই যে 5 নম্বরে দেখো, 5 নম্বরে কি আসলো, ব্যারেন বা ডার্কেজ, ঠিক আছে। ওই একটা লাইন দিয়ে দেখো তোমরা পাঁচটা সবগুলা পেয়ে গেলা, ঠিক আছে না? তো এইভাবে কিন্তু পুরো ডায়াগ্রামটা সাজানো আছে এই জায়গা থেকে, তোমরা যখন পড়বা তখন এই জিনিসটা বুঝতে পারবা। বুঝতে পারছো? এখন এই জায়গা থেকে এই যে এটা 1 নম্বরে ছিল, এই যে মিডল এজ 2 নম্বরে ছিল, তারপরে এই যে অ্যাংলো নরমাল এটা 3 নম্বরে ছিল, 3 নম্বরে ছিল, তারপরে চার্টসার এজ এটা 4 নম্বরে ছিল, এবং ডার্কেস, ডার্ক দিয়ে এটা 5 নম্বরে ছিল। বুঝতে পারছো? তাইলে কি হইলো, বুড়ো অ্যাংলো সেকশনের সাথে মিডলে সব সময় থাকে কে, অ্যাংলো নরমাল এবং চার্টসার, যাতে করে সে জীবনে অন্ধকার না দেখে। ঠিক আছে না? এটা কিন্তু ইজিলি তোমার মনে থাকবে, এবং দেখো একটা টাইম পিরিয়ড তোমার সুন্দর করে খেয়াল হয়ে গেল। এখন যদি আমরা পরেরটা দেখি, পরেরটাতে কি দেখো, পরেরটাতে কি দেখো, পরেরটাতে কি দেয়া আছে, ফলশ্রুতিতে, ঠিক আছে, যে অ্যাংলো সেকশন, আমরা অ্যাংলো সেকশন একজন বুড়োকে নিয়েই তো স্টোরিটা তৈরি করছি, যে সেই বুড়োর সাথে দুইজন ব্যক্তি থাকে যাতে করে সে জীবনে অন্ধকার না দেখে। তো এই উদ্দেশ্যই তো দুইটা ব্যক্তি থাকে, তাইলে ফলশ্রুতিতে কি হয় সেটা আমরা এখন একটু দেখবো। কি বলা আছে দেখো, ফলশ্রুতিতে বুড়ো পুনরুজ্জীবিত হয়ে, পুনরুজ্জীবিত মানে কি, রেনেসাঁস, তার মানে কি দেখো এই ডার্ক এজের পরে রেনেসাঁস পিরিয়ড আসে। ওকে, পুনরুজ্জীবিত হয়ে প্রস্তুতি নেয়, প্রস্তুতি মানে কি, প্রিপারেশন, 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 প্রিপারেশন অফ রেনেসাঁস। বুঝতে পারছো? এই জায়গাতে প্রস্তুতি নেয় রেনেসাঁসের মানে কি, প্রিপারেশন অফ রেনেসাঁস, তার মানে রেনেসাঁস পিরিয়ডের পরের যে পিরিয়ডটা সেটার নাম হচ্ছে প্রিপারেশন অফ রেনেসাঁস। ঠিক আছে, পেয়ে যাচ্ছ? তে প্রস্তুতি নেয়ার, ন্যায় হচ্ছে রেনেসাঁস করার, তাই তার এই রানী এলিজাবেথের মতো, এই দেখো প্রিপারেশন ফর যে রেনেসাঁস, এরপরের যে পিরিয়ডটা তার নাম হচ্ছে এলিজাবেথিয়ান এজ, আমরা যেটা আগে দেখলাম, সেই রানী এলিজাবেথের মতো করে গোল্ডেন এজের সময়ে জ্যাকোবেন, ক্যারোলিন এবং শেক্সপিয়ার সহ এই দেখো কমনওয়েলথ, তারপরে পুরিথান বাবুও এই বুড়োকে সাহায্য করে। তো এই জায়গাতে যেগুলা লেখা আছে সবগুলাই কিন্তু তোমরা এই যে রেনেসাঁস পিরিয়ডের মধ্যে সবগুলা ভাগই পাবা। দেখো এখানে কোনটা লেখা আছে, রেনেসাঁসকে যদি আমরা 1 নাম্বার করি, তারপরে প্রিপারেশন ফর রেনেসাঁস এটাকে যদি 2 করি, তারপরে যদি হচ্ছে এলিজাবেথিয়ান এটাকে যদি আমরা 3 করি, গোল্ডেন এজকে যদি 4 করি, জ্যাকোবেনকে যদি আমরা 5 করি, ক্যারোলিনকে যদি আমরা 6 করি, শেক্সপিয়ারকে যদি 7 করি, এই কমনওয়েলথকে যদি 8 করি, এই পুরিথান এজকে বা পুরিথান পিরিয়ডকে যদি আমরা 9 করি, দেখবা 9টা পিরিয়ড আমাদের এই জায়গাতে আছে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই জায়গাতে দেখো 9টা পিরিয়ড তোমরা, আচ্ছা এই জায়গাতে দেখো তোমরা 9টা পিরিয়ড পেয়ে যাবা, 9টা পেয়ে যাবা। দেখো 1 2 3 4 5 6 7 8, আচ্ছা এই যে গোল্ডেন এজ একটা ছিল,
আচ্ছা সরি, বুঝতে পারছো সিস্টেমটা কি ছিল? তো যাই হোক, তোমাদের মানে আজকে ডিরেক্ট আমি ক্লাস থেকে ক্লাস করে আসছি, তো যার কারণে একটু কথা বলতে প্রবলেম হচ্ছে, তো বিষয় না, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো বুঝতে পারছো বিষয়গুলা কিভাবে হচ্ছে, এই একটা ছক দিয়ে এভাবেই হচ্ছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা আবার চলে আসি, ঠিক আছে? তো বুঝতে পারতেছো বিষয়গুলা কিভাবে কাজ করতেছে এই জায়গা থেকেই, ওকে? তো এইটা কিন্তু আমাদের রেনেসাঁসের যে পিরিয়ড গুলার ভাগ সবগুলা চলে গেল। এরপরে যদি আমরা দেখি, দেখো, সাহায্য পাওয়ার পর বা সাহায্য পাওয়া বুড়ো দাদুকে নিও ক্লাসিক্যাল যুগে এসে দ্য রেস্টোরিয়ান যুগের রাজারা কে কে, এই যে অগাস্টিন এবং পেপ, তারপরে হচ্ছে এর পাশাপাশি আরো কে কে আছে, সেন্সিবল এবং জনসন সহ আরো বেশি রোমান্টিক হওয়ার পরামর্শ প্রদান করে, ঠিক আছে? আমরা যখন লাস্টে একবার পড়বো তখন তোমরা বুঝতে পারবা, জাস্ট বোঝার ট্রাই করো। এই জায়গাতে নিও ক্লাসিক্যাল যুগে, এই জায়গা থেকে তারপরে হচ্ছে দ্য রেস্টোরিয়ান পিরিয়ড, তারপরে অগাস্টিন পেপ পিরিয়ড, তারপরে সেন্সিবল এবং জনসন পিরিয়ড, এরপরে আসে হচ্ছে রোমান্টিক হওয়ার মানে রোমান্টিক পিরিয়ড, ওকে? তারপর বুড়ো ভিক্টোরিয়ান পিরিয়ডে গিয়ে প্রি র্যাফিলিটিক্স, ঠিক আছে, প্রি র্যাফিলিটিক্স এবং অ্যাস্থেটিক হয়ে পড়ে। তো এইগুলো এক একটা পিরিয়ডের নাম, আমি তোমাদেরকে যদি দেখাই তাইলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবা। এই জায়গা থেকে দেখো, এই যে এটা দেখো, নিও ক্লাসিক্যাল, তারপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে রেস্টোরিয়ান পিরিয়ড, তারপরে 3 নাম্বার হচ্ছে অগাস্টানিয়াস বা হচ্ছে এই যে এজ অফ পেপ, তারপরে সেন্সিবল, তারপরে হচ্ছে জনসন, ওই লেখাগুলা ছিল, তারপরে রোমান্টিক, তারপরে হচ্ছে ভিক্টোরিয়ানিয়াস, তারপরে হচ্ছে প্রি র্যাফিলেটিক্স এস, তারপরে হচ্ছে অ্যাস্থেটিক, এই এসটা, ওকে? তো সেটাই এখানে বলা ছিল, দেখো সেটাই এখানে বলা ছিল যে নিও ক্লাসিক্যাল, তারপরে রেস্টোরিয়ান, তারপরে হচ্ছে অগাস্টিন পেপ, সেন্সিবল জনসন, তারপরে রোমান্টিক, তারপরে হচ্ছে ভিক্টোরিয়ানিয়াস, তারপরে প্রি অ্যাপেলেটিকাস, তারপরে হচ্ছে এই জায়গাতে অ্যাস্থেটিকাস, ঠিক আছে? তো এইভাবে বিষয়টা মানে এই একটা ইয়া থেকেই তোমরা পাবা। তারপরে কি দেখো, শেষমেশ মডার্ন পিরিয়ডে এসে এই দেখো মডার্ন পিরিয়ডের ভাগগুলো পাবা। এডওয়ার্ড নামক জর্জিয়ান রানী পোস্ট মডার্ন সময়ে বুড়োর প্রেমে পড়ার কথা বলে, ঠিক আছে? তো এটা বুড়োর একটা আসলে প্রেম কাহিনী নিয়েই তৈরি করা। আমরা যদি এটাকে আর একবার সুন্দর করে পড়ি এক চান্সে, তাইলে তোমরা যত কনফিউশন ছিল তোমাদের তো বের করা করা শিখাইছি মাঝে, যার কারণে তোমরা হয়তো বা ফিলটা পাও নাই, এখন ফিলটা পাবা, ঠিক আছে? একবার লাস্ট আমরা পড়ি, কারণ আমরা তো সবগুলো ওয়ার্ড থেকে কিভাবে পিরিয়ড বের করতে হয় সবগুলো আমি তোমাদের দেখাইছি। এখন দেখো আসল পড়া কি বলা আছে, দেখো, বুড়ো অ্যাংলো সেকশনের সাথে মিডেলে সবসময় থাকে কে, অ্যাংলো নর্মাল এবং জিওফ্রি চার্চার বা চার্চার, যাতে করে সে জীবনে অন্ধকার না দেখে বা ডার্ক না দেখে, ওকে? ফলশ্রুতিতে বুড়ো পুনরুজ্জীবিত হয়ে প্রস্তুতি নেয় রেনেসাঁস করার। তাই তার এই রানী এলিজাবেথের সময়ে, গোল্ডেন এজের সময়ে জ্যাকোবেন, ক্যারোলিন, শেক্সপিয়ার, কমনওয়েলথের পুরিথান বাবু সহ আরো অনেকে এই বুড়োকে সাহায্য করে, ঠিক আছে? যে সে যখন এরকম পুনরুজ্জীবিত হওয়ার প্রিপারেশন নিচ্ছে তখন তাকে এই ব্যক্তিগুলা সাহায্য করে, ওকে? সাহায্য পাওয়ার পর সেই বুড়া নিও ক্লাসিক্যাল যুগে এসে দ্য রেস্টোরিয়ান যুগের রাজারা, কারা কারা রাজা, অগাস্টিন, পেপ, সেন্সিবল, জনসন, আরো বেশি তাকে রোমান্টিক হতে পরামর্শ প্রদান করে। তারপর বুড়ো সেই পরামর্শ নেওয়ার পরে ভিক্টোরিয়ান পিরিয়ডে গিয়ে প্রি র্যাফিলেটিক এবং অ্যাস্থেটিক হয়ে পড়ে। প্রি র্যাফিলেটিক আর অ্যাস্থেটিক বলতে কি, ধরো এটা নাস্তিক টাইপের চিন্তা ভাবনা বা নান্দনিক টাইপের চিন্তা ভাবনা তার মধ্যে চলে আসে। শেষমেশ গিয়ে একদম মডার্ন পিরিয়ডে এসে এডওয়ার্ড নামক একজন জর্জিয়ান রাজ্যের রানী পোস্ট মডার্ন পিরিয়ডে এসে বুড়োর প্রেমে পড়ে যায়। মানে যখন তাকে পরামর্শ দিল যে তোমাকে আরো রোমান্টিক হইতে হবে, তারপরে বুড়ো কি করলো, বুড়ো এই যে একদম এই টাইমটাতে এসে প্রি র্যাফেলেটিক এবং মানে মানে ভিক্টোরিয়ান এজে এসে এই সে আসলে একটু অ্যাস্থেটিক বা নান্দনিক হয়ে পড়ে। নান্দনিক হওয়ার পরে শেষমেশে তাকে এসে একদম পোস্ট মডার্ন পিরিয়ডে একজন রানী তাকে প্রপোজ করে বসে, ঠিক আছে?
এইটা হচ্ছে তোমরা যখন একা একা পড়বা আরো সলিড ভাবে বুঝতে পারবা ভালো করে, ঠিক আছে? তো এইটা আর কি একসাথে পড়লে তোমরা মজা পাবা। তো তোমাদেরকে সবগুলা পড়ে পড়ে বুঝাইছি, তো যার কারণে তোমরা কনফিউজ হয়ে যাইতে পারো। তো এইটা তোমরা যদি মনে রাখো, তোমার A to Z পিরিয়ডটা হয়ে যাবে, ঠিক আছে? মানে সিরিয়ালটা তোমার একদম সুন্দর করে তোমরা গোছায় রাখতে পারবে, এইখানে সবগুলা সিরিয়াল দেয়া আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে সুন্দর করে সিরিয়াল। ওকে, এখন আমরা দেখব যে কে কোন যুগের লেখক, এবং এই জায়গা থেকে মেইনলি এই টাইপের প্রশ্নগুলাই আসে। ওকে, তো দেখো মিডল ইংলিশ পিরিয়ড থেকে কোনো প্রশ্নই কখনো আসে নাই, এটা তোমরা পড়বা না। তারপরে দ্য রেনেসাঁস পিরিয়ডের থেকেও কখনো কোনো প্রশ্ন আসে নাই, এই দিক থেকে জ্যাকোবিয়ান এজ থেকেও কখনো প্রশ্ন আসে নাই, তারপরে ক্যারোলিন যুগ থেকেও কখনো প্রশ্ন আসে নাই, কমনওয়েলথ থেকেও কখনো আসে নাই, নিও ক্লাসিক্যাল থেকেও কখনো প্রশ্ন আসে নাই। এখন পরে এটা আমি তোমাদের বোঝাচ্ছি। তারপরে অগাস্টিন এজ থেকেও কোনো প্রশ্ন আসে নাই, এগুলো পড়া লাগবে না, এগুলো বাদ দিয়ে দিবা। তারপরে সেন্সিবল এজ থেকেও কোনো প্রশ্ন আসে নাই তোমাদের। এই যে দেখো প্রথম প্রশ্ন তোমাদের আসছে হচ্ছে রোমান্টিক পিরিয়ড থেকে, ঠিক আছে? প্রশ্নটা কেমনে আসছে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উনি হচ্ছে কোন পিরিয়ডের লেখক, ঠিক আছে? উনি কোন পিরিয়ডের লেখক? উনি হচ্ছে রোমান্টিক এজের বা রোমান্টিক পিরিয়ডের লেখক, ঠিক আছে? এইটা তোমাদের পরীক্ষাতে আসছে। আরো একটা টাইপের প্রশ্ন আসছে যে এই রোমান্টিক পিরিয়ডটা আসলে কিসের সাথে কানেক্টেড? রোমান্টিক পিরিয়ডটা হচ্ছে লাভ, বিউটি, নেচার এবং হার্ট, এইগুলোর সাথে কানেক্টেড ছিল, ঠিক আছে? তো তোমরা এই জিনিসগুলো পড়বা, এগুলো কিন্তু তোমার মানে এগুলো পড়লেই কভার হয়ে যাবে, এর বেশি কিছু পড়া লাগবে না, এক্সট্রা কোনো কিছুই পড়া লাগবে না। ওকে, এরপরে দেখো এরপরে কি বলা আছে। এই রোমান্টিক পিরিয়ডে আরো একজন আমরা মানে লেখকের নাম জানবো, তার নাম কি দেখো, স্যামুয়েল টেইলর কলোরিজ, মানে তোমরা এস.টি. কলোরিজ নামে যাকে চিনো সেটা, ঠিক আছে? তো তার কি কি গ্রন্থ আছে এগুলো পরীক্ষাতে আসে না, এগুলো কিন্তু পড়া লাগবে না, জাস্ট পরীক্ষাতে তোমার আসবে যে রোমান্টিক পিরিয়ডের এরকম ধরো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারপরে স্যামুয়েল টেইলর কলোরিজ, তো তাদের নামগুলো তোমাদেরকে দিয়ে দিল, দিয়ে বললো যে এটা তিনি আসলে কোন এজের বা কোন পিরিয়ডের, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবা। তো এই জায়গা থেকে দুইটা আর একজন আছে, সেটা হলো দেখো পি.বি. শেলি, তিনি হচ্ছে রোমান্টিক এজের, আর জন কিটস তিনি হচ্ছে রোমান্টিক এজের। তার মানে চারজনের নাম তোমরা মাথায় রাখবে, একটা পি.বি. শেলি, একটা জন কিটস, আর এই সাইড থেকে হচ্ছে এস.টি. কলোরিজ, আর এই জায়গা থেকে হচ্ছে উইলিয়াম ওয়াটসন। এই চারজন হচ্ছে রোমান্টিক পিরিয়ডের লেখক। এই চারটা কথাই জাস্ট রোমান্টিক পিরিয়ড নিয়ে মনে রাখবা, আর বেশি মনে রাখার দরকার নেই। এই চারটা থেকেই নাইলেও 20টা প্রশ্ন আসছে, ঠিক আছে? তো মানে 20 বার প্রশ্ন আসছে, তো এতটুকু জানলেই তোমার এনাফ রোমান্টিক পিরিয়ড থেকে। ওকে, তারপরে কি দেখো ভিক্টোরিয়ান এজ। ভিক্টোরিয়ান এজের কে আসলে লেখক ছিল? দেখো এখানে বলা আছে যে আলফ্রেড লর্ড টেনিসন, টেনিসন হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডের লেখক ছিল, এটা মাথায় রাখবা। তারপরে দেখো চার্লস মানে ডিকেন্স, তিনিও হচ্ছে ভিক্টোরিয়ান এজের লেখক ছিলেন। তারপরে রবার্ট ব্রাউনিং, তিনিও হচ্ছে ভিক্টোরিয়ান এজের লেখক ছিলেন। আর এই ভিক্টোরিয়ান এজটা হচ্ছে কুইন ভিক্টোরিয়ার নাম অনুসারে করা। এই চারটা ইনফরমেশন তোমাদের এই ভিক্টোরিয়ান এজ থেকে পড়লেই হবে। কার কি বই কোথা থেকে কে লিখছে এগুলো পড়ার দরকার নেই, যখন আসবে তখন আমরা পড়বো, ঠিক আছে? তারপরে কি দেখো ম্যাথু আর্লন্ড, তিনিও হচ্ছে এই ভিক্টোরিয়ান এজের ভিক্টোরিয়ান এজের হচ্ছে লেখক। তারপরে হচ্ছে এই দেখো, এটা ভালো করে মাথায় রাখবা, ম্যাথু আর্লন্ডের পরে শার্লট ব্রন্টের মানে কয়েকজন তারা আসলে বোন আছে বা তাদের গোষ্ঠীর যারা, তারা সবাই হচ্ছে এই ভিক্টোরিয়ান এজের মধ্যে পড়ে। কে কে দেখো, এমিলি ব্রন্টে, অ্যানি ব্রন্টে, তারপরে আর কে আছে, ও শার্লট ব্রন্টে, এই তিনজন আর কি। এই তিনটা হচ্ছে ব্রন্টে পরিবারের কন্যা, মানে যার শেষে তোমরা ব্রন্টে দেখবা, ঠিক আছে? ব্রন্টে যার শেষেই তোমরা ব্রন্টে লিখে দেখবা, সে হচ্ছে ভিক্টোরিয়ান এজের, এভাবে মাথায় রাখো। তারপরে থমাস হার্ডি, তিনিও হচ্ছে ভিক্টোরিয়ান এজের। তারপরে জর্জ ইলিয়ট, যার রিয়েল নাম হচ্ছে ম্যারি অ্যারি ইভান্স, এটা খুব ভালো করে মাথায় রেখো, পরীক্ষাতে অনেক সময় আসে জর্জ ইলিয়টের মানে রিয়েল নাম কি, ম্যারি অ্যান এভান্স। ওকে, এটা পরীক্ষাতে তোমাদের এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, এইগুলা পড়ার কোনো প্রয়োজন নাই এখনই। ওকে, এইটা হচ্ছে মোটামুটি তোমাদের মানে কে কোন পিরিয়ডের আসলে লেখক ছিলেন, এর বাইরে কোনো প্রশ্ন আসেনি। এগুলো খুঁজে খুঁজে আমি তোমাদের দিচ্ছি, তোমাদের নিজের খোঁজা লাগবে না, জাস্ট এইগুলাই পড়লেই তোমার হয়ে যাবে, ঠিক আছে? এতটুকুই মাথায় রাখো। ওকে, এখন দেখো এখানে কি বলা আছে, হোয়াট ইজ দ্য 20th সেঞ্চুরি অফ ইংলিশ লিটারেচার কল, মানে হচ্ছে মানে 20 শতক বলতে কি বোঝায়, বা ইংরেজিতে কি শতক, মানে 20 শতকের টাইমটা কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ড, মানে 1900 থেকে ধরো একদম এই যে 2000 সালের আগের যে সময়টা সেটাকে বলা হচ্ছে, ঠিক আছে? এটা অনেক সময় পরীক্ষাতে আসছিল। তারপরে এই দেখো এই জায়গাতে হচ্ছে দ্য মডার্ন পিরিয়ডের মধ্যে
থমাস স্টার্ন মানে টিএস ইলিয়ট আর কি, তিনি হচ্ছে দ্য মডার্ন পিরিয়ডের বা দ্য পোস্ট মডার্ন পিরিয়ডের হচ্ছে তিনি রাইডার ছিলেন, ঠিক আছে। ওনাকে নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল, এতটুকুই জাস্ট মাথায় রাখবা, আর কিছু করার দরকার নেই। আর ইউনিভার্সিটি ওয়েটস, এটা বলতে বোঝায় হচ্ছে যারা মেইনলি যে অক্সফোর্ড, ক্যামব্রিজ এই ইউনিভার্সিটি গুলাতে লেখালেখি করে বা ওইগুলা থেকে যারা হচ্ছে এই টাইপের লেখা, উইটস টাইপের লেখা লেখে, মজাদার জিনিসপাতি লেখে, ঠিক আছে, রসাত্মক টাইপের জিনিস লেখে, তো তাদেরকে এই জিনিসটা বলা হয়। তো এইগুলাই, আর তোমাদের কিছু জানতে হবে না। আর এই যে মেটাফিজিক্যাল পয়েন্ট বলতে বোঝানো হয় যে যারা আসলে মানে আধ্যাত্মিক কথাবার্তা লেখা লেখে। মেটাফিজিক্যাল বলতে গিয়ে ধর রূপক টাইপের কথাবার্তা মানে লেখে, কাল্পনিক জগৎকে কেন্দ্র করে যারা লেখালেখি করে বা কবিতা লেখে, তাদেরকে বলা হয় মেটাফিজিক্যাল পয়েন্টস, ঠিক আছে। তো এটা প্রথম চালু করেন হচ্ছে স্যামুয়েল জনসন, তিনি এই পারিভাষিক শব্দটা আর কি প্রথম জারি করেন। এতটুকু জানলেই হবে। আর এই জায়গা থেকে মেটাফিজিক্যাল থেকে আর তোমাদের তেমন কিছু জানতে হবে না, ঠিক আছে, এতটুকু জানতে হবে না। আর ইউনিভার্সিটি উইটস রিলেটেড তোমাদের একটা প্রশ্ন থাকে অনেক সময়, সেটা হলো যে এই ইউনিভার্সিটি উইটস এর মেইন লেখক বা মানে ইউনিভার্সিটি উইটস নিয়ে কাকে সব থেকে বেশি লেখালেখি করতে দেখা যায়, তখন হচ্ছে রবার্ট গ্রিনি, এটা মাথায় রাখবা, ঠিক আছে। এই জায়গা থেকে এই তথ্যটা মাথায় রাখবা, এর বাইরে আর তোমার কোনো কিছু জানা লাগবে না, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের আজকের পড়াশোনা। তাইলে আজকে আমরা যদি একটা ওভারভিউ দেই যে আসলে কি কি আমরা মেইনলি পড়লাম। প্রথমে দেখো আমরা টাইম লাইন পড়ছি, ঠিক আছে, যে ওল্ড থেকে একদম পোস্ট মডার্নে আমরা আসলে মানে টাইম লাইনটা আর কি, যে ওল্ড পিরিয়ড থেকে একদম পোস্ট মডার্ন পিরিয়ডে কোন সময়টাকে কি বলা হয়, এইটা এক টাইপের প্রশ্ন আসে। দ্বিতীয় নাম্বারে আমরা পড়ছি হচ্ছে যে কে আসলে কোন পিরিয়ডের কবি, ঠিক আছে, বা কে কোন জায়গার মানে কোন সময়ে কে লেখালেখি করতো, এটা আমরা পড়ছি। তৃতীয়তে এসে আমরা এই যে এগুলা কিছু টার্ম বোঝার ট্রাই করলাম। আজকের পড়া কিন্তু এই তিনটা টপিক থেকেই ছিল। তো পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার এই টপিকটা থেকে তোমরা জাস্ট এতটুকু পড়লেই হয়, এর বাইরে তোমার এক লাইনও পড়া লাগবে না, ঠিক আছে। আমি যতটুকু পড়াইলাম, যেভাবে পড়াইলাম এগুলাই পড়ো, দেখবা প্রিভিয়াস ইয়ারের সবগুলা প্রশ্ন 100% তুমি কারেক্ট করতে পারবা, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা এখন, এইটাই, ঠিক আছে। এইটা হচ্ছে মোটামুটি আজকের পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার লেকচার।